আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে আমরা জ্যামিতি ক্লাস নিব। আজকেও নিব, কাল সকালেও নিব, কাল রাতেও নিব। টানা 3টা 4টা 5টা ক্লাস আমি জ্যামিতির উপরে নিয়ে ফেলবো ইনশাল্লাহ। যখন দরকার হবে তোমরা তখন সব দেখে নিও। হ্যাঁ, প্রথম থেকে জ্যামিতির অ্যাকচুয়ালি প্রথম থেকেও প্রশ্ন হয়। জ্যামিতি থেকে 3টা প্রশ্ন আসবে। এই 3টা প্রশ্ন খুব যে আহামরি কঠিন হবে বিষয়টা এমন নয়। তো জ্যামিতিতে খুব ভালো করতে চাইলে অনেক ক্লাস দরকার। আর মোটামুটি পরীক্ষাতে নাম্বার নিয়ে আসার জন্য যতটুকু প্রয়োজন, আজকে আমরা জাস্ট বিগত সালের প্রশ্ন আলোকে কিছু ডেফিনেশন শিখব, আর হচ্ছে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল বিষয়ে। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা দেখো। মোটামুটি এসব জিনিস পড়ে নিলেও হয় যারা একটু ম্যাথে ভালো তারা। ওয়ালাইকুম আসসালাম কালাম, কেমন আছো তুমি? তোমরা একবার শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। জ্যামিতির প্রথম ক্লাস। জ্যামিতিকে ভালো করে বুঝতে চাইলে ডেফিনেশন বুঝতে হয়, প্রকারভেদ বুঝতে হয়, বৈশিষ্ট্য শিখতে হয়। তো আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে একটা জ্যামিতি কী জিনিস আর পরিমিতি কী জিনিস। জ্যামিতি হচ্ছে সংজ্ঞা, বৈশিষ্ট্য, সম্পাদ্য উপাদ্য, এই রিলেটেড যা আছে সব জ্যামিতি। আর ওইটাকে ব্যবহার করে যে সকল অঙ্ক হবে সেটাকে বলে পরিমিতি। তো জ্যামিতি হচ্ছে বৈশিষ্ট্য, সংজ্ঞা, এসব জিনিস। আর পরিমিতি হচ্ছে ইংলিশে বলে ম্যানচুরেশন। ম্যানচুরেশন মানে অঙ্ক। জ্যামিতি রিলেটেড ম্যাথকে ম্যানচুরেশন বলে, আর জ্যামিতি রিলেটেড সংজ্ঞা, প্রতিজ্ঞা, বৈশিষ্ট্যকে বলে হচ্ছে জ্যামিতি। তো আমরা প্রথম থেকে শুরু করব। ছোট ছোট জিনিসগুলো আজকে প্রথম ক্লাস যেহেতু, এটা অনেকের জানা, অনেকের এখানে 80% প্রস্তুতি হয়ে আছে এই আজকের ক্লাসে। কিন্তু সহজগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম ক্লাস, তল কাকে বলে? প্লেন। তল তল দ্বিমাত্রিক, অর্থাৎ এর শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে। দুই মাত্রিক মানে দুটা মাত্রা, আর ত্রিমাত্রিক মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন থাকে ত্রিমাত্রিক হবে। তল দ্বিমাত্রিক অর্থাৎ এর শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। দুটি তল পরস্পরকে ছেদ করলে একটি রেখা উৎপন্ন হয়। দুটি তল পরস্পরকে ছেদ করলে একটা রেখার তৈরি হয়। বিন্দু কাকে বলে? বিন্দু হচ্ছে দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে বিন্দুর উৎপত্তি হয়। বিন্দু যেমন আমরা নর্মালি বলি যে এ যে জায়গায় মিট করে, এখানে যে জায়গায় মিট করলো এটাকে বিন্দু বলে। বিন্দুর অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, কিছুই নাই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, জাস্ট একটা অবস্থান আছে। যেমন আমরা কোনো একটা এটাকে খোঁচা দিলাম, এটাই একটা বিন্দু। তোমাকে দেখার জন্য আমি এটাকে একটু বড় করে নিতে পারি। এগুলো হচ্ছে একটা বিন্দু, পয়েন্ট। এই যে বিন্দুটা সঞ্চার পথ, যেদিক দিয়ে যাবে, এটা কি জিনিস? দেখো, রেখা কি জিনিস? রেখা, লাইন। বিন্দুর চলার পথ বা সঞ্চার পথকে রেখা বলে। বিন্দুটা এদিক দিয়েও যেতে পারে, ওদিক দিয়ে যেতে পারে, যেদিক দিয়ে যাক সেটা হচ্ছে সঞ্চার পথ বা চলার পথ, বিন্দুর চলার পথ। রেখা একমাত্রিক, অর্থাৎ রেখার শুধু দৈর্ঘ্য আছে। যার শুধু দৈর্ঘ্য থাকবে সেটা একমাত্রিক হবে, যার দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা দ্বিমাত্রিক হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে ত্রিমাত্রিক হবে। প্রস্থ উচ্চতা নেই। ঘনবস্তু থেকে তল, আর তল থেকে রেখার ধারণার সূত্রপাত হয়। রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না, ইম্পর্টেন্ট। রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। রেখা দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা।
কিছু বৈশিষ্ট্য জানলেই জ্যামিতির দুইটা প্রশ্ন উত্তর জানা যাবে, দুইটা। আর হচ্ছে ক্ষেত্রফল, আয়ত, এই সে নিয়ে আর একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন তো তোমাকে অ্যান্সার করতে হবে। তো 4-5টা ক্লাসের মধ্যে দেখবা যে তোমার 3 মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। সরল রেখা, স্ট্রেট লাইন, যে রেখা চলার পথে দিকের পরিবর্তন করে না, দিকের পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবল একটি সরল রেখা অঙ্কন করা যায়, এটা অনেক পরীক্ষাতে আসছে। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। দুটি বিন্দুর মধ্য দিয়ে কেবল একটি সরল রেখা অঙ্কন করা যায়। দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম পথ হলো সরল রেখা বরাবর। দূরত্ব সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দেখো, সরল রেখা হচ্ছে যদি বিন্দুর চলার পথ পরিবর্তন না করে তাহলে সেটা হচ্ছে সরল রেখা, আর পরিবর্তন করলেই সেটা বক্ররেখা। এবার দুটি বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম পথ কোনটা, সেটা তো সরল রেখা বরাবর। আর যেসব বিন্দু একই রেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। সমরেখ বিন্দু কি? যে সকল রেখা একই রেখায় অবস্থান করছে। এরপর আসে বক্ররেখা কি জিনিস? যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাই বক্ররেখা। দিক পরিবর্তন করছে বক্ররেখা। বক্ররেখা অনেক প্রকার আছে, আমার জানা মতে বক্ররেখা মনে হয় 10 প্রকার না 11 প্রকার, বহুত প্রকার আছে, কোনো দরকার নেই। রেখাংশ আর রশ্মি ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অনেক গুলাই ফেলি। রেখা ওকে ডান, কিন্তু রেখাংশ আর রশ্মি, রেখাংশ থেকে আমরা বুঝি রেখার অংশ বিশেষ, আর রশ্মি দেখো যে তুমি যখন কোনো লাইট মারবা রশ্মি আলো যাবে, এর শেষ নাই, নির্দিষ্ট একটা বিন্দু থেকে তৈরি হবে। দুটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ কোনো রেখার অংশ বিশেষ হলো রেখাংশ। এদের একটা রেখার মাঝখানে একটা বিন্দু কেটে নিচ্ছি, এটা হচ্ছে রেখাংশ, রেখার অংশ। চিত্রে পিকিউ এবি এর একটি রেখাংশ, বিশাল এক রেখার একটা অংশ হচ্ছে রেখাংশ। দুটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ কোনো রেখার অংশ বিশেষ, রেখার অংশ বিশেষ হচ্ছে রেখাংশ। তাহলে রশ্মি কি? রেখাংশের প্রান্তবিন্দু কয়টা? 2টা। আর রশ্মির প্রান্তবিন্দু কয়টা? দেখাচ্ছি। রেখার একটি বিন্দু ও যে কোনো এক পাশের অংশ মিলে রশ্মি তৈরি হয়। মানে এখান থেকে এটাও রশ্মি, এখান থেকে এদিক রশ্মি। রেখাংশের একটা বিন্দু থেকে যে কোনো এক পাশে, এর শেষ নাই, একটা প্রান্ত বিন্দু থাকে। এবং রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে, ইম্পর্টেন্ট টার্ম। রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে, আর একটা ইনফিনিটি পর্যন্ত চলবে। আর রেখাংশের 2টি প্রান্ত বিন্দু থাকে, এটা একটু মনে রাখো। যেমন এখান থেকে এটা, এখান থেকে এটা, এই 2টা হচ্ছে রশ্মি। সমান্তরাল রেখা, 2টা রেখাকে আমরা কখন সমান্তরাল বলবো? যদি দূরত্ব সবসময় সমান থাকে। 2টি রেখার দূরত্ব যদি সবসময় সমান থাকে তাহলে সেটাকে সমান্তরাল রেখা বলবো। 2টি রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হলে, 2টি রেখার মধ্যবিন্দু দূরত্ব সবসময় সমান হলে কি হবে? আসসালামু আলাইকুম। 2টি রেখার মধ্যবিন্দু দূরত্ব সর্বদা সমান হলে ওই রেখা দুটিকে সমান্তরাল রেখা বলে। হ্যাঁ, 2টি সমান্তরাল রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। 2টি সমান্তরাল রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। যেমন মই, রেল লাইন ইত্যাদি। এই 2টার মাঝখানে ডিস্টেন্স অলওয়েজ সমান থাকবে, অলওয়েজ। ম্যাডাম বসেন।
লুক, পরস্পর ছেদি রেখা, ইন্টারসেক্টিং লাইন, একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করবে। হ্যাঁ, দুটি সরলরেখা কোনো বিন্দুতে একে অপরকে ছেদ করলে তাদের পরস্পর ছেদি রেখা বলে। ছেদ করলেই পরস্পরকে ছেদ করছে, তাহলে এ বি আর সিডি রেখা মানে দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে পরস্পর ছেদি একটা রেখা। এরপরে দেখো লম্ব রেখা কি জিনিস। লম্ব রেখা দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ এক সমকোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ এক সমকোণ 90 ডিগ্রি হলে তাদের পরস্পরের লম্ব রেখা বলে। যেমন লম্ব রেখা, হ্যাঁ, 90 ডিগ্রি করলে লম্ব রেখা। বহিস্থ কোনো বিন্দু থেকে একটি সরলরেখার উপর যতগুলো রেখা টানা যায় তার মধ্যে লম্ব রেখার দূরত্ব হচ্ছে সবচেয়ে কম। ইম্পর্টেন্ট কথা, কোন একটা রেখার মধ্যে, ধরো যে এটা একটা রেখা, এটার মধ্যে যেই বিন্দু থেকে এই বিন্দু থেকে এটা যতগুলো রেখা টানা হবে তার মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে এই যে এটা 90 ডিগ্রি যেটা কোণ হবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট হবে। আমরা আস্তে আস্তে ডেফিনেশনগুলো সহ একটু আস্তে আস্তে আগাই। সাউন্ড একটু বাড়ালে ভালো হয়। সাউন্ড তো বাড়াই থাকার কথা। দেখো দেখি, না আমি তো অসুস্থই, মানে আমি 2-3 দিন ক্লাসেও যাই নাই, বাসায় আছি, মানে কথা বলতে ঢোক গিলতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, লুক, এবারে আসো কোন বিষয়ে কিছু ইনফরমেশন নেই, ওটা তো লেখা গেল, ওগুলো মনে রাখো। আমি কিন্তু পরীক্ষা নেব এখনই, মানে অনেক তথ্য আছে এই শিটে, যদি কেউ ভালো করে বুঝে উঠতে পারো বা মনে রাখতে পারো এখান থেকে 1 নাম্বার পাওয়া সম্ভব। 1 নাম্বার আজকের ক্লাস থেকে। আচ্ছা, কোন সম্পর্কিত সাধারণ আলোচনা। হ্যাঁ, দুটি সরলরেখা, ভালো করে দেখো, দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। দুটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। কোণের সাংকেতিক চিহ্ন হচ্ছে, আমরা এটা দিয়ে ইউজ করি। চিত্রে এ বি ও বিসি সরলরেখা এই বিন্দুতে উৎপন্ন হয়েছে, তাহলে এটা কোণ। কোণকে নর্মালি থিটা দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, থিটা। ওকে, এ ব্যাপারে আর কি বলছি, দুটি রেখা পরস্পর যে বিন্দুতে মিলিত হয়, দুটি সরলরেখা মিলিত হয়, দুটি রশ্মি পরস্পর ছেদ করলেও কোণ উৎপন্ন হয়, দুটি পরস্পর ছেদের সমতল দ্বারা কোণ উৎপন্ন হয়, দুটি বক্ররেখা পরস্পর ছেদ করলেও ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হয়। যেই রেখাতেই ছেদ করুক সব জায়গাতেই কোণ সৃষ্টি হবে। একটা রেখা আরেকটা, সে বক্র হোক, সমান্তরাল হোক, রশ্মি হোক, রেখা হোক, দুটা পরস্পরকে যে জায়গায় মিট করবে অনেক কোণ তৈরি হবে। ওকে, এখন অনেক প্রকারের কোণ আছে। এখন আমরা সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। দেখো, সূক্ষ্ম কোণের ইংরেজি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ। অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণ তাকেই সূক্ষ্ম কোণ বলে। তাহলে এই যে চিত্রটা আছে 90 ডিগ্রি ছোট, 90 ডিগ্রি তো এইটা, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণের রেঞ্জ হচ্ছে 0 থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটা আমরা সবাই জানি। আস্তে আস্তে যাই। স্থূল কোণ কাকে বলে? স্থূল কোণের ইংরেজি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল। জান্নাত, আমার চশমাটা দাও না, চোখে ব্যথা লাগতেছে। 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণ
যে কোনো কোণকে স্থূল কোণ বলা হয়। স্থূল মুছে দিছ? স্থূল কোণ, স্থূল কোণ ইংরেজি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ। দেখো 90 ডিগ্রি অপেক্ষা বড় স্থূল কোণের মান হচ্ছে 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের বাংলা হচ্ছে সমকোণ। সমকোণ 90 ডিগ্রি পরিমাপের কোণকে সমকোণ বলে। সমকোণ একটি রেখা অপর একটি রেখার উপর লম্বভাবে দণ্ডায়মান থাকে। লম্ব মানেই তো 90 ডিগ্রি। আচ্ছা, এটা তো সমকোণ গেল। এরপরে আসো সরল কোণ কেউ জিনিস, স্ট্রেইট অ্যাঙ্গেল। যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। অথবা দুটি বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে। বিপরীত রশ্মি মানে কি? এইদিকে একটা রশ্মি, এর বিন্দু এইটা, এইদিকে একটা রশ্মি, এর বিন্দু এইটা। এই বিন্দুতে যে কোণ তৈরি হয় সেটাই হচ্ছে। এরপরে রিফ্লেক্স অ্যাঙ্গেল। দেখো সরাসরি 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, আর 180 থেকে বড় 360 থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 180 থেকে বড় 360 থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। দুই সমকোণ অপেক্ষা বড় অথচ 4 সমকোণ অপেক্ষা ছোট, কথা একই। আমরা এক নজরে এই কোণগুলোকে একটু দেখে নেই। সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। ভালো করে দেখো, দেখতে পাচ্ছ নাকি? ভালো করে একটু খেয়াল করে দেখো। সূক্ষ্ম কোণের রেঞ্জ হচ্ছে 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে। স্থূল কোণ হচ্ছে 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। সমকোণ মানে একটা যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ পড়ে যে কোণটা 90 ডিগ্রি, তাহলে সেটাকে বলা হবে সমকোণ। আর সরল কোণ হচ্ছে একবারে সরাসরি 180 ডিগ্রি, দুই সমকোণ। 180 থেকে বড় 360 থেকে ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এবারে আসো সন্নিহিত কোণ কি জিনিস। যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে, দুটা কোণের শীর্ষবিন্দু এক, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু বিদ্যমান থাকে, তাহলে দুটি কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে। একটা সাধারণ বাহু থাকবে, বিসি হচ্ছে সাধারণ বাহু। এখানে বিসি লিখছি তো সাধারণ বাহু। বিসি হচ্ছে সাধারণ বাহু, আর সাধারণ একই বিন্দু হচ্ছে বি। একই বিন্দু, হ্যাঁ। পূরক কোণ, সম্পূরক কোণ। ভালো করে দেখো। সাউন্ড সমস্যা হচ্ছে কেন? কি সবার সাউন্ড সমস্যা হচ্ছে? সাউন্ড কি এখন সমস্যা? যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু হতে হবে, তাহলে সন্নিহিত কোণের ইংরেজি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সন্নিহিত, সন্নিহিত শুনেই মনে হচ্ছে যে পাশাপাশি, তুমি আর আমি একসাথে। তুমি আমি একসাথে যেটা, সেটাই সন্নিহিত। তাহলে এই সন্নিহিত কোণের দুই ধরনের কোণ হতে পারে, হ্যাঁ। একটা পূরক কোণ, একটা সম্পূরক কোণ। একটা পূরক কোণ আর একটা হচ্ছে সম্পূরক কোণ। ভালো করে খেয়াল করে দেখো। সন্নিহিত কোণ দুই প্রকার, একটা পূরক আর একটা হচ্ছে সম্পূরক। লুক, তাহলে পূরক কোণ হচ্ছে যোগফল 90, সম্পূরক হচ্ছে যোগফল 180। এই জায়গা থেকে বুঝে নাও, এই বানানটা পূরক বানান ছোট আর সম্পূরক বানান হচ্ছে বড়। তাহলে যোগফল 90 যোগফল 180। অনেক সময় আমরা ভুল করে ফেলি। কি ভুল করি?
আমার কাছে আর বাড়ানোর মনে হয় সুযোগ নাই, হ্যাঁ, কারণ আমি যা যা ছিল সব বাড়াই দিছি, আমি 100% দিয়ে রাখছি। এবং তোমরা একটু দেখো, দেখি আর পারি না। অবজার্ভ করে দেখো, দেখো পূরক কোণ, এটা পরীক্ষাতে আসে, বেশ কিছু পরীক্ষাতে পূরক কোণ সম্পূরক কোণ থেকে প্রশ্ন হয়েছে। পূরক কোণ সম্পূরক কোণ থেকে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে। যেমন প্রশ্ন বলছে এত এত ডিগ্রি কোণের পূরক কোণ কত, এত ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে খালি মনে রাখো যে পূরক কোণের ইংরেজি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি, কম 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 মানে 90, আর সাপ্লিমেন্টারি মানে হচ্ছে 180। ভালো করে মনে রাখবে। দেখো, যদি দুটি সন্নিহিত কোণের যোগফল দুটা সন্নিহিত কোণের সমষ্টি যোগ বা যে কোনো দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি থেকে বাদ দুটা কোণের সমষ্টি, দুইটা কোণ দুটা মিলে 90। তাহলে বলো থিটা আর হচ্ছে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলে থিটা। এটা থিটা বলে। তো 40 ডিগ্রি পূরক কোণ কত? 50 ডিগ্রি। 50 ডিগ্রি পূরক কোণ কত? 40 ডিগ্রি। 60 ডিগ্রি পূরক কোণ কত? 30 ডিগ্রি। কেন? কারণ যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে সেটা পরস্পরের পূরক কোণ বলবো। আর সম্পূরক কোণ কি জিনিস দেখো, পরীক্ষাতে হওয়ার হামেশাই এই জায়গা থেকে প্রশ্ন হয়। বিশ্বাস করো, এই পূরক কোণ থেকেই বহুত প্রশ্ন হয়েছে। আমরা শুধুমাত্র পড়ে থেকে কি নিয়ে জানো, একান্তর কোণ আর পক্ষান্তর কোণ নিয়ে। কি যেন কোণ আছে, একান্তর কোণ আর অনুরূপ কোণ, মানে এটা বোঝার দরকারটা কি? প্রশ্নই আসে না, বুঝে কি করবে? একান্তর কোণ কাকে বলে, মানে আরটা কি জানো, অনুরূপ কোণ কাকে বলে, শিখে লাভ কি? আমি বলছি আরে জানো না, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কেউ বুঝাতে পারে না আমি ছাড়া। আমি কার বিগত ছাড়া প্রশ্ন দেখা, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে, এটা পরীক্ষায় প্রশ্ন দেখা যাক। দেখো, সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এর মানে দুটা মিলে 180 হবে সম্পূরক কোণের। হ্যাঁ, দেখো তাহলে এটা থেটা, এটা হচ্ছে 180 মাইনাস থেটা। তাহলে মানে জাস্ট 180 থেকে বিয়োগ করলে দুটা মিলে যেন 180 হয়। তাহলে 50, এটা হচ্ছে 130, এটা 100 হলে এটা 80, 150 হলে শুধু 30। মানে দুটি কোণের রৈখিক যুগল হলে তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি। আমার ছোট মেয়ে দেখছো, টিভি দেখেনি সেটা দেখো। হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভালো করে দেখো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আমাকে কেউ যদি কয় যে জ্যামিতির উপর আপনি কটা ক্লাস নিতে পারবেন, আমি কই 30টা। 30টা ক্লাস হলেও জ্যামিতি শেষ হয় না, জানো? এক জ্যামিতির উপরে একদম কম করে হলেও 50টা ক্লাস নেওয়া সম্ভব এক জ্যামিতির উপরে। জ্যামিতির রেঞ্জ এত বেশি, এত বেশি। কিন্তু আমাদের দেশে জ্যামিতি মানে বিশেষ মানে এরকম ছোট ছোট জিনিস। আমি তোমাকে এমন কিছু জিনিস দেখাবো, মানে সামনে আসবে একটা ক্লাসে, যে শূন্যস্থান দেখাবো, সত্য মিথ্যা প্রশ্ন করব, শূন্যস্থান করব, তারপরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এইটা দেখাও। কোশ্চিন রেডি করা আছে, এরা বাংলাদেশে কোনো বইয়ে নাই। দেখো, বিপ্রদীপ কোণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে দুটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বারা একটিকে অপরটি বিপ্রদীপ কোণ বলে। এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা। দুটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে, একটা বিন্দুতে ছেদ করলে বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বারা একটিকে অপরটিকে
বিপ্রতীপ কোণ বলে। আচ্ছা, হ্যাঁ এটা বলা যায়, আমি তাও দেখাবো, পারি না তা না। দেখো, অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র থেকে তো বোঝা যাচ্ছে ইন মানে মধ্যে, এক্স মানে বাইরে, এক্সটেরিয়র বহিস্থভাবে, ইন্টেরিয়র আর হচ্ছে এক্সটেরিয়র। একটি বাহুকে বাইরের দিকে বর্ধিত করলে বাইরের দিকে যে কোণ পাওয়া যায় বা উৎপন্ন হয় তাকে বহিস্থ কোণ বলে, আর ভেতরের দিকে কোণকে অন্তঃস্থ কোণ বলে। অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, মনে রাখো। অন্তঃস্থ কোণের পরিমাণ আর বহিস্থ কোণের পরিমাণ যোগ করলে 180 ডিগ্রি হবে। পাশাপাশি অবস্থা একটি পাশাপাশি তো, অন্তঃস্থ কোণ বহিস্থ কোণ তো পাশাপাশি, এটা পাশাপাশি এটা যোগ করলে 180 ডিগ্রি হবে। ওকে, এই যে এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, এখান থেকে হামেশাই প্রশ্ন আসে। এই অন্তঃস্থ আর বহিস্থ মিলে খেলা আছে একটা, হ্যাঁ, এটা ভালো করে বুঝো। তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার কিন্তু একটা কাম হবে। সবসময় মনে রাখবা, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, যদি এদের বহিস্থ কোণ যতটা হবে, বহিস্থ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি, এটা অলওয়েজ মনে রাখবা। বহিস্থ কোণের কোনো বহুভুজের প্রত্যেকটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সবগুলো যোগ করলে সবসময় 360 ডিগ্রি হবে, এটা কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ নাই। বুঝলা? দেখো, ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে তিনটে অন্তঃস্থ কোণের সমষ্টি, তিনটা ভিতরে কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এই দেখো, আমি তোমাকে 15-20 মিনিট ধরে শুধু এটা প্রমাণ করে দেখাতে পারি যে এই যে কোণের সমষ্টি 180 ডিগ্রি কেন, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কীভাবে হয়, প্রমাণ শিখছো জীবনে? আমাদের দেশে এসব প্রমাণ লাগে না কেন? আরে জানলেই হয়, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কেমনে হয় কেউ জানে না। তিনটি বহিস্থ কোণের সমষ্টি, দেখো সবসময় একবার, এই বহিস্থ কোণ 3টা হোক, 4টা হোক, 5টা হোক, এটা সবসময় সঠিক, এটা সবসময়। আচ্ছা আচ্ছা, চতুর্ভুজের ক্ষেত্রে দেখো, চতুর্ভুজের চারটা তো, 4টা সমকোণ 360 ডিগ্রি, বহিস্থ কোণ 360, 4টে অন্তঃস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, 4টে বহিস্থ কোণের সমষ্টিও। এখন অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ ভালো করে শুনো, অন্তঃস্থ কোণ বহিস্থ কোণ বের করার সূত্র আছে n-2 × 180 ডিগ্রি। চলো দেখি অন্তঃস্থ কোণের পরিমাপের সূত্র কি হয়, আর কীভাবে বাহুর সংখ্যা বের করে। বাহুর সংখ্যা বের করা আর অন্তঃস্থ কোণের সমষ্টি বের করার সূত্র আছে, ভালো করে দেখো। বহুভুজের ক্ষেত্রে, বহুভুজ হতে পারে সেটা পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যাই হোক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা আলোচনা, এই জায়গাটা। বহুভুজের ক্ষেত্রে বহুভুজের সবগুলো অন্তঃস্থ কোণের সমষ্টি n-2 × 180 ডিগ্রি। বহুভুজের সবগুলো অন্তঃস্থ কোণের সমষ্টি, ভিতরে যে কোণগুলো আছে তার সমষ্টি হবে n-2 × 180 ডিগ্রি। 2, এখানে n কি? n হচ্ছে বাহুর সংখ্যা। তাই দেখো, এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, আবার সবগুলো বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, হ্যাঁ, আর সবগুলো বহিস্থ কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে, এটা কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, ত্রিভুজে এটা পঞ্চভুজ, দেখো এটা একটা পঞ্চভুজ, তাহলে n এর মান কত? 5, n এর মান 5 বসাও, তাহলে পঞ্চভুজের অন্তঃস্থ কয়টি? এভাবে অনেক সময় পরীক্ষাতে আসে যে একটু পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কয় সমকোণ, এটা সমান 6×9=54, 6 গুণন সমকোণ। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত সমকোণের সমান, উত্তর 6 সমকোণের সমান। ইম্পর্টেন্ট কিন্তু, এখান থেকে হামেশাই নট অনলি বিসিএস, সকল ধরনের চাকরির পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন হয়, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল থেকে। মনে রাখবা। ওকে, এটা আলাদা হিসাব, ও বয়ান দেওয়ার দরকার নাই।
তুমি খালি মনে রাখো। আচ্ছা, এই যে তুমি পাইলা এটা পঞ্চভুজ, পঞ্চভুজের যার 5টা বাহু আছে তার অন্তস্থ কোণের সবগুলা কোণ যোগ করলে 540 ডিগ্রি হবে, যা কিনা 6 সমকোণের সমান। 6 নং 54 তো না, 6 সমকোণের সমান। আচ্ছা ওকে, এখন অনেক সময় কি জিজ্ঞেস করবে জানো? কি জিজ্ঞেস করবে? দিবে দিবে বহিস্থ কোণ, একটা বহিস্থ কোণ দিয়ে কবিতার বাহু কয়টা, একটা অন্তস্থ কোণ দিয়ে বাহুর সংখ্যা চাবে। যদি অন্তস্থ কোণে চায় তাহলে n-2 × 180 ডিগ্রি মোট কোণের পরিমাণ। কিন্তু যদি বাহুর সংখ্যা চায় যে কয় বাহু বিশিষ্ট এটা, তখন কি করবে? তখন সূত্র হচ্ছে, এটা মনে রাখো, একটি সুষম ও বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি n-1 × 180 ডিগ্রি হচ্ছে এইটা সুষম বহুভুজ। তাহলে এখানে বহুভুজ বলতে যেটা বুঝাইছে, এখানে ষড়ভুজ 6 এটা ষড়ভুজ। এই ষড়ভুজের ক্ষেত্রে সূত্র এইটা, যেহেতু ষড়ভুজ তাহলে এটা সমান 8 সমকোণের সমষ্টি সূত্র। এখন আমাকে কি জিজ্ঞেস করতে পারে জানো? বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা আমাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে কয়টা বাহু আছে। বাহু, লুক, একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি, যদি অন্তস্থ কোণ দেওয়া আছে, অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 হলে এর বাহুর সংখ্যা কত হবে? দেখো, তাহলে এই অন্তস্থ কোণের সমষ্টি কে, ওই যে সূত্র, এই যে সূত্রটা যেটা আছে, n এর মান বের করতে চাইলে অন্তস্থ কোণের সমষ্টি এখান থেকে দেখো, অন্তস্থ কোণের সমষ্টি যদি n চায়, অন্তস্থ কোণের সমষ্টিকে 180 দিয়ে ভাগ যোগ এই 2 ভাবে বের করা যায়। বাহুর সংখ্যা 2 ভাবে বের করা যাবে। একটা হচ্ছে এই সূত্র দিয়ে, এখান থেকে n এর মান আসবে, n এর মানের সূত্রটা তো এটা 180 দিয়ে ভাগ আর 2 যোগ, সমষ্টিকে অন্তস্থ কোণের সমষ্টিকে 180 দিয়ে ভাগ 2 যোগ, 540কে 180 দিয়ে ভাগ করে 2 যোগ করলে 5। এটা একটা পঞ্চভুজ। আর একটা আছে, সেটা হচ্ছে বহিস্থ কোণকে, মানে এইভাবে আমরা বের করতে পারি প্রত্যেকটা অন্তস্থ কোণের মান কত হবে। প্রতিটি অন্তস্থ কোণের মান হবে সমষ্টিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে অন্তস্থ কোণের প্রত্যেকটার মান কত ডিগ্রি হবে সেটা বের করা যাবে। অন্তস্থ কোণের সমষ্টিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা অন্তস্থ কোণের পরিমাণ পাওয়া যাবে। আর প্রত্যেকটা অন্তস্থ কোণের পরিমাণ পালে আমরা প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণও পাবো। বহিস্থ কোণের পরিমাণ মানে কি? 360 ডিগ্রি সবগুলো যোগ করলে। আর একটা আছে কি, তাহলে প্রত্যেকটা বহিস্থ কোণ কত হবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে। এই ক্ষেত্রে আরেকটা আছে, যদি আমরা 360 ডিগ্রিকে বহিস্থ কোণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই? বাহুর সংখ্যা পেয়ে যাব। বাহুর সংখ্যা বের করার সূত্র 2টা, ভালো করে মনে রাখো। বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2টা। একটা হচ্ছে অন্তস্থ কোণের সমষ্টি ডিভাইডেড বাই 180 যোগ 2। আরেকটা আছে বাহুর সংখ্যা সমান, এই যে দেখো, 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিস্থ কোণ। মনে রাখো, এই দুটা সূত্র কিন্তু কামের মানে কখন কোনটা ইউজ করতে হবে মুশকিল হয়ে যাবে। তখন বাহুর সংখ্যা
এটা কিন্তু জানা উচিত। হ্যাঁ, বাহুর সংখ্যা 2 ভাবে বের করা যায়। এবারে আসো একান্তর কোণ, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। দেখো বুঝো কিনা। একান্তর কোণ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, যখন কোনো সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে তির্যকভাবে বা বাঁকাভাবে ছেদ করলে ছেদে করে বিপরীত পার্শ্বস্থ একটি কোণকে অপরটির একান্তর কোণ বলে। একান্তর এই একান্তরের সাথে বিপরীত পাশ, একান্তর কোণগুলো হয় হলো বিপরীত পাশে। যেমন একই দিকে হবে কোণগুলা অনুরূপ কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। অনুরূপ কোণ আর একান্তর কোণ ভালো করে বোঝার চেষ্টা করবা, অনেক সময় মনে থাকে না, মাঝে মাঝে আমিও ভুলে যাই। একান্তর কোণ হলো এ তির্যক রেখার বিপরীত পাশে হবে। যেমন এইটার সাথে এটার রিলেশন, মানে এইটার সাথে সম্পর্ক এইটার, আবার এটার সাথে সম্পর্ক এইটার, এগুলা হচ্ছে সব একান্তর কোণ। একান্তর কোণ তৈরি হয় সবসময় রেখার বিপরীত পাশে। আর যদি অনুরূপ কোণ বলে তাহলে সেটা হচ্ছে একই পাশে হবে। এটা হলো বিপরীত পাশে, একান্তরের সাথে বিপরীত এই শব্দটা জড়িত। বিপরীত পার্শ্বস্থ আর অনুরূপ কোণ হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল একই পাশে। একই পাশের মানে দেখো এটা যে পাশে ওটা এই পাশে, একই পাশে, একই পাশে। যদি যেমন এটার সাথে এটার সম্পর্ক, যেমন এটার সাথে এটার সম্পর্ক, এগুলা সব একান্তর, একই পাশে হবে। যে কোণগুলো একই পাশে সেটা হচ্ছে অনুরূপ, আর বিপরীত পাশে হলে একান্তর। এই কথাটা খালি মনে রাখবা। দুটি সমান্তরাল রেখাকে পরস্পর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করবে, দুটো সমান্তরাল রেখাকে একটা ছেদ করবে, এভাবে ছেদ। আর যদি এভাবে ছেদ করে, এটা ছেদ করার স্টাইলটা হবে তির্যকভাবে ছেদ করতে হবে। আর যদি সমান্তরালভাবে ছেদ করে তাহলে সকল একান্তর আর সকল ওই অনুরূপ কোণ সব সমান হবে, সবগুলোই 90 ডিগ্রি হবে। একান্তর বিপরীত পাশে হয়, অনুরূপ একই পাশে হয়, এতটুকু খালি মনে রাখো। আচ্ছা, উন্নতি কোণ কি জিনিস? উন্নতি কোণ, অনেকে তো উন্নতি কোণের ইংরেজি জানে না, তোমরা ভালো করে দেখে রাখো যেন মনে থাকে। উন্নতি মানে উপরের দিকে, উপরের দিকে যে কোণ হবে। এলিভেশন, এলিভেশন মানে উন্নত কোণ। ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নত কোণ বা উন্নতি কোণ বলে। চিত্রে সি বিন্দুর সাপেক্ষে এ বি টাওয়ারের উন্নতি কোণ এ সি বি ভূমির সাথে, যেমন এটার সাথে যদি এভাবে কোণ তৈরি হয়, এটাও যদি কোণ তৈরি হয়, এটা সরি, তাহলে এই কোণ আর এই কোণ তো সমান হবে নাকি? এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ আর এটাকে বলে অবনতি কোণ। দেখাইতেছে খারাপ। উন্নতি কোণ নিচ থেকে উপরের দিকে, আর অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন অবনতি কোণ কাকে বলে? ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, নিচের কোনো বিন্দু, এ উপরের কোনো রেখার নিচের বিন্দু, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো বিন্দুই হোক, এটা যেখানে যেখানে মিলবে
সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অবনতি কোণ, উপর থেকে নিচের দিকে। ভূতলের সাথে সমান্তরাল থাকবে এমন কোনো বিন্দুতে ভূরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে অবনতি কোণ বলে। অবনতি কোণ এটা তো পরীক্ষাতে এইভাবে আসে না। অবনতি কোণ কাকে বলে? এমসিকিউ পরীক্ষা থেকে এইসব আসবে, জেনে রাখা আর কি। শিরোকোণ, ত্রিভুজের ভূমির বিপরীত কোণকে শিরোকোণ বলে। সেটা যেই হোক, তুমি যদি মনে করো যে তুমি যেভাবেই মনে করো, যদি যেটা ভূমি হবে সেটা যদি ভূমি হয়, এর বিপরীত পাশে যেটা কোণ হবে এটাই শিরোকোণ। তুমি কোনো ত্রিভুজের, এটা যদি ভূমি ধরো, ভূমি, তাহলে এইটা হচ্ছে শিরোকোণ। ওকে, শিরোকোণ কোথায় থাকে? ভূমির বিপরীত কোণ। ভূমির বিপরীত কোণকেই শিরোকোণ বলে। কেন্দ্রস্থ কোণ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম আসতেছে, রেডিয়ান কোণ কাকে বলে? রেডিয়ান কোণ কাকে বলে এটা তো অনেকে জানো না, খালি এটা জানো তো π/180°কে রেডিয়ান, 1 রেডিয়ান বলে। কিন্তু রেডিয়ানের এটা কনস্ট্যান্ট মান কেমনে হয় এটা আমরা অনেক সময় ভুল করি বা ভুল বুঝি বা জানি না। বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের যে কোনো চাপ, সেটা যে চাপই হোক, যদি এইটুক চাপ হয়, এর যদি কেন্দ্র হয়, যে কোণ তৈরি হবে এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে যে কোণ তৈরি হবে, কেন্দ্রে যে কোণ তৈরি হবে সেটা কেন্দ্রস্থ কোণ। আর এখানে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে, যেমন ধরো এটা তো ধরো এটা চাপ, এই চাপটা এখানে যে কোণ তৈরি করবে এটাকে বলে বৃত্তস্থ কোণ। বাট এই চাপটা এখানে যে কোণ তৈরি করবে, এখানে যে কোণ তৈরি করবে, এখানে যে কোণ তৈরি করবে, সবগুলা বৃত্তস্থ কোণ বলে। বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটাকে বলে কেন্দ্রস্থ কোণ। বৃত্তের যে কোনো চাপ ত্রিভুজের পরিধির কোনো বিন্দুতে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে পরিধির কোনো বিন্দুতে, ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, পি আর কিউ চাপ, পি কিউ চাপ ও বিন্দুতে যে কোণ তৈরি হবে সেটা কেন্দ্রস্থ কোণ। আর পরিধিতে যে কোণ তৈরি করবে সেটাকে বলে বৃত্তস্থ কোণ। যদিও বৃত্তের সময় আরো ভালো করে আলোচনা হবে, বৃত্তের ক্লাসটা অনেক মজার। বৃত্তস্থ কোণ ওইটাই বললাম আর কি। তো এখানে বৃত্তস্থ কোণ আর পরিধিস্থ কোণের মধ্যে একটা রিলেশন আছে, সেটা আমরা এখন শুনে রাখি তাও হবে, বৃত্তের ক্লাসের সময় শুনে রাখলে হয়তো টান টান করছে, মানে বাড়ি দিতেছে খালি। বৃত্তের যে কোনো চাপ বৃত্তের পরিধিস্থ কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাই বৃত্তস্থ কোণ। ও কেন্দ্র বিশিষ্ট এটা বৃত্তস্থ কোণ। আর এখানে কেন্দ্রস্থ কোণ সবসময় একই চাপের উপর দণ্ডায়মান, চাপ যদি সমান হয়, এটার উপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি আঁকা হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের অর্ধেক, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা মনে রাখবো। মানে কেন্দ্রে যে কোণটা তৈরি হবে সেটা সবসময় বড় হয়। পজিটিভ কোণ, নেগেটিভ কোণ কি জিনিস আমরা জানি। একটু পরেই অঙ্ক আসবে, ওয়েট। ধনাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল, কোনো কোণের ঘূর্ণন গতি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ওই কোণের ধনাত্মক কোণ বলে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণের ইনিশিয়াল লাইন থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত কোণ তৈরি হয় তাহলে সেটা পজিটিভ কোণ। আর নেগেটিভ কোণ হচ্ছে ইনিশিয়াল লাইন থেকে যদি ঘড়ির কাঁটার দিকে কোণ তৈরি হয় সেটাকে বলে নেগেটিভ কোণ, অর্থাৎ ঋণাত্মক কোণ, নেগেটিভ থিটা।
রেডিয়ান কোণ কাকে বলে? এটা তো আমরা সবাই জানো, 180কে পাই দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 1 রেডিয়ান। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, বিশ্বাস করো কতবার যে পরীক্ষাতে আসছে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, অনেক পরীক্ষাতে আসছে। এই যে 57.3 ডিগ্রি, এটা অনেকে জানে না। আর 1 রেডিয়ান কি জানো? এই যে আর এর আর আর এস যদি সমান হয়, তাহলে সমান ব্যাসার্ধের, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য যা, চাপের দৈর্ঘ্য যদি চা হয়, তাহলে আর যদি এস হয়, আর এস যদি সমান হয়, তাহলে সেটার কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেই কোণটাকে 1 রেডিয়ান কোণ বলে। অনেক ইম্পর্টেন্ট এই টার্মটা। সেটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ যদি নেওয়া হয়, তাহলে আর এর সমান আর এস যদি সমান হয়, তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান মানে 180 ডিগ্রিকে পাই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা 1 রেডিয়ান। আর এটা কনস্ট্যান্ট, যা কখনো চেঞ্জ হবে না। তাহলে রেডিয়ান কোণ হচ্ছে কি ধরনের কোণ? কেন্দ্রস্থ কোণ না বৃত্তস্থ কোণ, বহিস্থ কোণ না অন্তস্থ কোণ, এই টাইপের কথা থাকে। তাহলে রেডিয়ান কোণ এক প্রকারের কেন্দ্রস্থ কোণ। এটা একটু মাথায় রাখো, কারণ আমি তোমাকে যখন শূন্যস্থান পূরণ করাবো তখন কিন্তু এটা দিব। এইরকম থাকবে, রেডিয়ান কোণ এক প্রকার ড্যাশ কোণ। তোমাকে লিখতে হবে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। আর এইসব জিনিস হচ্ছে আমাদের কিছু উপপাদ্য ক্লাস 6, 7, 8, 9, 10-এর বইয়ে এই রেখা এবং কোণ সম্পর্কিত ইউক্লিড এবং বিভিন্ন সময় এই তথ্যগুলো আছে। তো দেখো, উপপাদ্য 1, একটি রশির প্রান্তবিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি 2 সমকোণ, এর মানে 180 ডিগ্রি। উপপাদ্য 2, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণের সমান হলে এদের বহিস্থ কোণ দ্বয় একই সরলরেখায় অবস্থিত। উপপাদ্য 3, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। দেখো উপপাদ্য 1, 2, 3। তোমাকে আমি বাংলাদেশে যত উপপাদ্য আছে সব এরকম শিট করে দিয়ে দেবো, হবে না? এক শিটের মধ্যে সব উপপাদ্য থাকবে, সেটাকে বলে জাস্ট ওয়াও। একটা শিটের মধ্যে সব উপপাদ্য থাকবে। যেমন এই যে উপপাদ্য 4 যেটা, সেটার দিকে তাকাও। বলছে একটি সরলরেখা অপর দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে, একটি সরলরেখা অপর দুটি সমান্তরাল রেখা ছেদ করলে একান্তর কোণগুলোর সমান হবে, অনুরূপ কোণগুলোর সমান হবে। ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি সমষ্টি 2 সমকোণ হবে। একই দিকে কোণ সৃষ্টি হলে 2 সমকোণ হবে। এর উপপাদ্য 5, ভালো করে দেখো। দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো সমান হয় অথবা অনুরূপ কোণগুলো সমান হয় অথবা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি সমষ্টি 2 সমকোণের সমান হয়, তবে ওই রেখা দুটি সমান্তরাল হবে। মানে এই 4 আর 5 একটা আরেকটার ভাইস ভার্সা। ওকে, উপপাদ্য 6 দেখো। মানে আমি ওই যে উপপাদ্য আছে, যেমন এখন রেখার উপপাদ্য সব রেখার সাথে আছে। এরপরে ত্রিভুজের উপপাদ্য, যত ত্রিভুজ আছে সব উপপাদ্য ত্রিভুজের সাথে। বৃত্তের যত উপপাদ্য আছে সব বৃত্তের সাথে। মানে চতুর্ভুজের যত উপপাদ্য আছে সব চতুর্ভুজের সাথে। মানে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী উপপাদ্যগুলো আমি সাজাই রাখছি তোমাদের জন্য। যেসব রেখা একই সরল রেখায় সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল। যেসব রেখা একই সরল রেখায় সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল। এবারে
এই দেখো এখান থেকে যে বিসিএস এর প্রশ্ন আসে, প্রমাণ শুরু, এই 36 আসছে, 37 আসছে, ছোটোখাটো প্রশ্ন, এই ক্লাস থেকেই তুমি একটা নাম্বার পেয়ে যেতে পারো। আজকের ক্লাস থেকে 1 নাম্বার পরীক্ষাতে চলে আসতে পারে। ভালো করে মনোযোগ সহ দেখো। দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে বলো। তোমরা সবাই কমেন্টস করবা কিভাবে? কমেন্ট করবা হচ্ছে নাম্বার দিয়ে, 1 নাম্বারের উত্তর ক, খ, গ, এভাবে। যারা যারা ক্লাস করছো সবাই দাও। গলা শেষ, গলা শেষ। বলো, কমেন্ট করো। কি করছে? কানিস ফাতেমা, 2 ক 3 হট 13টি খণ্ডে। ভাই এই জন্য একটু মাস্টার লাগে, হ্যাঁ, এই জন্যে একটু মাস্টার লাগবে গো বন্ধু রে, বন্ধু। আচ্ছা, এখন তোমরা যদি একটু আগের কথাগুলো মনে থাকে, আমি কিন্তু এই কোশ্চেনটা নিজে বানাই নাই। দেখো এটা কিন্তু 36তম বিসিএসে আসা প্রশ্ন, ঠিক না? তোমরা ভালো করে দেখো, দুটি সমান্তরাল রেখার কথা বলছে। তুমি একবার বলো তো, ভালো করে বুঝো তোমরা, বা এই মার্কেটে বাংলাদেশের যত রাইটার আছে, যত মাস্টার আছে, যত স্টুডেন্ট আছে, সবাই জানে, সবাই বলে এটার উত্তর নাই। কারণ টুসি নেওয়াস নোটিফিকেশন পাও না কেন? টুসি নেওয়াস, যেহেতু তোমরা এই কোর্সে ইনক্লুড আসো, এই গ্রুপটাকে প্রথমে পিন করে রাখতে হয়। আর গ্রুপের নোটিফিকেশন কীভাবে সেট করতে হয় এটা না জানলে হয় বলো? কোনো কিছু ইলেকট্রনিক্স ডিভাইস, অ্যাপস, কোনো বিষয়ে কিছু না জানলে ওটা ইউটিউবে লিখে একটু সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, তো যেহেতু পাও নাই সেহেতু মাফ করে দাও।
আমি তোমাকে ভালো করে শোনাই, মনোযোগ সহকারে শুনো। দুটি সমান্তরাল রেখার কথা বলছে, ভালো প্রশ্ন করে দেখো। সরল রেখা বলেনি প্রশ্নে, সরল রেখা বলে নাই, সমান্তরাল রেখার কথা বলছে। তোমার কাছে, হ্যাঁ নিব নিব, মনোযোগ সহকারে শুনো। একজন লেখছে সমান্তরাল রেখা কিভাবে শিখবে। সমান্তরাল আচ্ছা বলো, রেখা কয় প্রকার, সমান্তরাল কি জিনিস আগে এটা বুঝো। সমান্তরাল সরল রেখা না সমান্তরাল বক্র রেখা, আগে বলো। রেখা দুই প্রকার, এই যে রেখাটা আছে না, এই রেখা দুই প্রকার। আমি আগে আমার লজিক বলি, তারপরে তোমরা যদি মানো তাহলে মানলা। আমি বলতেছি অ্যান্সার আছে, পুরা জাতি বলে অ্যান্সার নাই। তা আমি যে অ্যান্সার আছে বলবো, এর জন্যে তোমাকে আমি লজিক দেখাবো না। ভালো করে বুঝো, তারপরে কথা কো, আগে কথা কো না। প্রশ্নে সমান্তরাল বলছে, সমান্তরাল রেখা মানে, আমি তোমাকে আরেকবার মনে করে দেই, দুইটা রেখা পরস্পর সমান্তরাল কখন হয়। তোমরা তো সমান্তরাল রেখার সংখ্যা ভুলে গেছো। সমান্তরাল রেখার সংখ্যা হচ্ছে যদি দুটা রেখার দূরত্ব সবসময় সমান হয়। এই সমান্তরাল রেখা মানে দুটা রেখার দূরত্ব সবসময় সমান। আবার সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা যদি দুইটি রেখার দূরত্ব, কি দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সব সময় সমান বা একই হলে তাদেরকে সমান্তরাল রেখা বলা হয়। এখন সমান্তরাল রেখা আগেই কয় 2 হবে, 3 হবে, 4 হবে। ভালো করে বুঝো, বুঝতে হবে না, আগেই তা লাভ হবে না। সমান্তরাল রেখার সংজ্ঞাই এটা, তোমরা তো কিছুক্ষণ আগে পড়ে আসছো। সমান্তরাল তো সরল রেখা বলেনি, রেখা তো দুই প্রকার, রেখা তো দুই প্রকার। রেখা এক সরল রেখা, বক্ররেখা, এটা হচ্ছে রেখার প্রকারভেদ। তোমাকে একটু মজা করে বলি, যদি এইভাবে তোমাকে যদি বলি, ধরো এই দুটো বক্ররেখা সমান্তরাল রেখা, এরা কি পরস্পরে কখনো ছেদ করবে? করবে না। এই দুটা সরল রেখা, দুটা সরল রেখা সব সময় একই দূরত্বে। এই দুটা বক্ররেখা হতে পারে না রে দুষ্টু ছেলে। এই দেখো দেখো, এই যে দুটো বক্ররেখা, 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 এইভাবে যে এইভাবে। ভালো করে বুঝো, এটা ছিল। আমি যদি তোমাকে জাস্ট আঁকানোর জন্য বা বোঝানোর জন্য বলি যে এখান থেকে এই সব, এর হলো দুটো বক্ররেখা, এই রেখা দুটো বক্র আর এই দুটো রেখা সরল। কিন্তু প্রশ্নে দেখবা শুধু সমান্তরাল রেখার কথা বলছে, সমান্তরাল সরল রেখার কথা বলে নেই, সমান্তরাল বক্র রেখার কথাও বলে নেই। সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা তো দুইভাবে হবে, সমান্তরাল সরল রেখাও হতে পারে, সমান্তরাল বক্র রেখাও হতে পারে।
তো দুটা বক্ররেখা যদি ঘুরে এসে আবার পরস্পরকে ছেদ করে, তাহলে তো 4টা বিন্দুতে ছেদ করছে। কয়টা বিন্দুতে দেখো? 4টা বিন্দুতে ছেদ করছে। কোথায় কোথায়? 1 2 3 4, এই 4টা বিন্দুতে ছেদ করছে। এই জন্য উত্তর কি হবে? সঠিক উত্তর 4। 36তম বিসিএস পিলির প্রশ্ন। 36তম বিসিএস পিলির প্রশ্ন। পিলি প্রশ্ন বলছে, দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে? সঠিক উত্তর 4টি বিন্দুতে ছেদ করে। কিভাবে? এইভাবে, 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 এই 4টে বিন্দু। এখন আমার যুক্তি খণ্ডাও। প্রশ্ন দেখো, দুটি সমান্তরাল রেখা, তোমার কাছে কি মনে হয়? সমান্তরাল খালি সরল রেখা আছে? দুটার সমান্তরাল সরল রেখা এলে আলাদা হিসাব। দুটার সমান্তরাল বক্র রেখা হতে পারে না? বেঁকে বেঁকে এসে আবার ছেদ করবে। তোমরা একটু ভালো করে বুঝো, আমি তোমাকে যে লজিক দিয়েছি সেই লজিকে আমার ঠিক আছে কিনা। অনেকেই সমান্তরাল রেখা বলতে খালি সমান্তরাল সরল রেখা বুঝে। সমান্তরাল রেখা বলতে খালি সরল রেখা নয়, বক্র রেখাও আছে। দুটা রেখা একটার সাথে আরেকটা ডিস্টেন্স সবসময় সমান থাকলেই সেটা সমান্তরাল। সমান্তরাল মানে দুইটা রেখার মধ্যে দূরত্ব সবসময় সমান হবে। সেটা সরল রেখা হতে পারে, বক্র রেখা হতে পারে। আমি জোর করে উত্তর মিলাইছি, দেখছো? না, জোর করে মিলাই নেই, আমি লজিক দিছি। কারণ এখানে প্রশ্নে সমান্তরাল রেখার কথা বলছে, সরল রেখা বলে না। সরল রেখা হলে জীবনেও মিলবে না, বক্র রেখা হলে মিলবে। আচ্ছা, ডান। জ্যামিতির জনক কে? ইউক্লিড। ইউক্লিডের মহাগ্রন্থ কয়টি খণ্ডে? 13টি খণ্ডে রচিত। এবারে আসো, চারের অ্যান্সার করো। আমার গলার খবর বেশি ভালো না, দেখো না কণ্ঠ কেমন হয়েছে, ভোগী ছবি হয়ে গেছে। রেখার প্রান্তবিন্দু কয়টি? বলো, একের অ্যান্সার কি? সরি, চারের অ্যান্সার দাও। চারের বলে একটা একটা করে অ্যান্সার দিবে, একটা একটা করে। সবাই চারের ক খ গ ঘ কোনটা হবে বলো। রেখার প্রান্তবিন্দু কয়টা? গলার অবস্থা ভালো না, কথা বলতে গেলে খাইট করে ধরে। রেখার বলে প্রান্তবিন্দু আছে। এটা কে রে? আব্বাস হয়ে গেছে দেবদাস। আব্বাস, রেখার কোনো প্রান্তবিন্দু নাই। রেখাংশের প্রান্তবিন্দু দুটি, রশ্মির প্রান্তবিন্দু একটি। ঠিক আছে? এবি রেখাংশের উপর পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সঠিক? এবি রেখাংশের উপর পি একটি বিন্দু, ধরো এবি একটা রেখাংশ। এবি রেখাংশের উপরে পি একটি বিন্দু, পি বিন্দু ভালো করে বুঝো। এবি রেখার উপরে পি একটা বিন্দু, পি বিন্দুটা এখানে 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 যে কোনোখানে হতে পারে। সে এ আর বি অবশ্যই বিপি এর চেয়ে বড় হবে। হ্যাঁ, এ বি, এটা তো হবেই না। সম্পর্কটি সঠিক, এটা সঠিক। হ্যাঁ, এ বির মানটা পি বির চেয়ে বড় হবে। পি যে কোনো জায়গাতেই থাক না কেন, এ বির মান সবসময় বড় হবে।
ধরো তুমি যে কোনো জায়গাতে পি বসাও, এ আর বি এর মানটা বি পি এর চেয়ে বড় হবে অবশ্যই, 7D। গুড। বিশ্বাস করো আজকের ক্লাসটা তোমরা যদি ঠিকঠাক বুঝো না, দেখবে যে 1 নাম্বার কাম শেষ। কোনো 3টি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি করা যায়, কি কি থাকতে হবে? কোন 3টি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি করা যাবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঘনবস্তু। দেখো, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? 4 গুণ। কিভাবে হবে? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই অর্ধেকের উপর, দেখো এটা সরলরেখা, এর অর্ধেক এটা, এটার উপর যদি বৃত্ত এটা বর্গ আঁকায়, বাবারে বর্গর বাঘ হয়েছে তো, এর অর্ধেকের উপর বর্গ আঁকালে এটা হবে। তাহলে এটা কি হবে? 4/1 হবে। হ্যাঁ, দেখো এর ক্ষেত্রফল এর 4 গুণ। এটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। ঠিক আছে। দুই বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে কেবল একটি সরলরেখা আঁকা যাবে। এটা আমরা বৈশিষ্ট্য আকারে পড়ছিলাম। একটি ইটের কয়টি তল থাকে? একটি ইটের 6টি তল থাকে, 6টা। গুড। এই সবগুলো রেখার সব প্রশ্নের উত্তর সব এখানে লেখা আছে। হ্যাঁ, তোরা দেখে নিও। 10-এর খ, 11-এর গ। এবারে দেখো কোন সম্পর্কিত প্রশ্ন করব। কোন, মনোযোগ সহকারে দেখো কোন। এই দেখো এই জায়গা থেকে 38 BCS-এর প্রশ্ন আসছে। তাহলে এই অধ্যায় থেকে 36-এ আসছে, 38-এ আসছে একটা অধ্যায় থেকে। তাহলে 43-এ আসবে না তার কোনো গ্যারান্টি নাই, চলে আসতে পারে। ভালো করে মনোযোগ সহকারে আমরা এই জায়গাটা শিখি। এই কোন থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, কাম হয়ে যেতে পারে। হেলায় ফেলে দিও না রে সোনারা আমার। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? দুটি কোণের যোগফল কত? হ্যাঁ, টাইপিংয়ে ভুল আছে, 1 নাম্বার অ্যান্সার। এইটা হচ্ছে ও 4টা। তাহলে আমরা অপশন টেস্ট করি। হ্যাঁ, যেমন একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। তাহলে এর পুরো কোণ হচ্ছে 30, এর অর্ধেকের সমান এটা? নো, এটা বাদ। এ খ, খ এর পুরো কোণ এইটা, তাহলে অর্ধেকের সমান না। গ, গ হচ্ছে এটার পুরো কোণ 60, আর অর্ধেকের সমান। ইয়েস, এটা অ্যান্সার। আমরা জানি একের উত্তর গ। কি জন্যে? কারণ দুইটি কোণের সমষ্টি 90° হলে এরা পরস্পর পূরক কোণ। তাহলে পূরক কোণ হচ্ছে 30-এর পূরক কোণ হলো 60, তার অর্ধেকের সমান। কত ইন্টারেস্টিং প্রশ্ন। এর ব্যাখ্যা মনে হয় লেখা আছে। মনে করি কোনটি এক্স, এর পূরক কোণ 90 - x, তাহলে এক্স এর মানটা এর অর্ধেকের সমান, কাটাকাটি করলে 30 হবে। দেখো এই জায়গা থেকে 30তম BCS এর প্রশ্ন আসছে, 30।
উত্তর দাও। দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ একটিকে অপরটির কি কোণ বলে? সন্নিহিত কোণ। কোণ দুটো সন্নিহিত। সন্নিহিত কোণ দুই প্রকারের, একটা হচ্ছে পূরক আর একটা আছে সম্পূরক। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180। দুই সমকোণ, এটা হচ্ছে দুই সমকোণ। তাহলে দুই সমকোণ হলে তাকে কি বলবো? দুয়ের সম্পূরক কোণ। হ্যাঁ, আচ্ছা। দেখো কত জায়গায় পরীক্ষাতে কোশ্চেনগুলো আসতেছে। দেখো, অর্ধবৃত্তস্থ কোণের মান সব সময় 90 ডিগ্রি। একটু মাথায় রাখো। অর্ধবৃত্তস্থ মানে এইটা বৃত্ত, এটার মধ্যে যে কোনো তৈরি হোক, এই অর্ধবৃত্তস্থের মধ্যে প্রত্যেকটা কোণ এখান থেকে এটা 90 ডিগ্রি, এখান থেকে এটাও 90 ডিগ্রি। যেটাই তৈরি হোক না কেন এখান থেকে এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। সম্পূরক মানে কি 180। তাহলে 11 মানে 110 নাকি? 3-এর ঘ 4-এর 170 ডিগ্রি। পরীক্ষাতে আসা প্রশ্ন, ঠিক না? তাহলে ঘুরে ঘাড়ে এলেই পরীক্ষাতে আসতে পারে। দেখো আর বাংলাদেশ ব্যাংকে আসছে এই কোশ্চেন। 1/3 of a complementary angle 260 degree is মানে কি? মানে কি মানে কি মানে কি? কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি দেখো 60 এর কমপ্লিমেন্টারি পুরো কোণ 30, এর 3/1 10। সঠিক উত্তর 10 ডিগ্রি। কেন 10 ডিগ্রি? কেন? কারণ 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের বাংলা পুরো কোণ, 60-এর পুরো কোণ 30, বলছে 3/1 কত? এই দেখো 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 দেখো, প্রবাসী কল্যাণ ব্যাংক 2018 কম্বাইন্ড সিনিয়র অফিসার পোস্ট ব্যাংকার্স কম্বাইন্ড 5 ব্যাংক সব পরীক্ষাতে আসছে। প্রশ্ন কি বলছে জানো? 3 angles of a triangle are in the proportion। 3টে অ্যাঙ্গেল আছে, এই 3টে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। প্রথমটা হচ্ছে ধরো 5x, এটা হচ্ছে 6x, এটা হচ্ছে 7x। তাহলে আমরা জানি 3 কোণের সমষ্টি। we know that 5x plus 6x plus 7x equal 180, so we can write 18x সমান 180। তাহলে x এর মান 10, x এর মান 10 হলে শর্টেস্ট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। প্রশ্নে বলছে, প্রশ্নে কি বলছে দেখো, বলছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জ বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট। বিগেস্ট আর স্মলেস্টের পার্থক্য কত? এটা স্মলের 2x, সো 2 × 10 = 20। অনেকেই 10 অ্যান্সার করছো, কালাম 10 অ্যান্সার করছো, ধরা গেছো। কারণটা কি? প্রশ্নে কিন্তু এক্স এর মান বের করতে বলে নাই। এক্স এর মান বের করলে 10 হবে, কট খাবা। প্রশ্নে কিন্তু বলছে বড় কোণটা আর ছোট কোণটার পার্থক্য কত। বড় কোণ আর ছোট কোণ। আর যদি প্রত্যেকটা কোণ চাইতো তাহলে আমরা কি বলতাম? প্রত্যেকটা কোণ চাইলে এটা 60, এটা 50,
এটা 70। যদি প্রত্যেকটা কোণ চাইতো, ওকে, তাহলে দেখো এই কোষের দিকে দেখো, প্রশ্ন বলছে 182, ও মারে, দেখো 182 ডিগ্রি কোণ একটি 180 থেকে বড় কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 30 ডিগ্রি কোণ, কারণ পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটিকে কি বলে? সম্পূরক কোণ। কারণ সন্নিহিত কোণ দুই প্রকার, একটা হচ্ছে পূরক সন্নিহিত কোণ আর একটা সম্পূরক সন্নিহিত কোণ। হ্যাঁ, গুড। এরপরে দেখো কি বলছে, দুটি সন্নিহিত কোণের সবসময় 90 ডিগ্রি কোণকে অপরটিকে কি বলে? পূরক। এ কোণ ও বি কোণ পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানেই 180 ডিগ্রি। এটা যদি 15 হয় তাহলে 180 বিয়োগ 115 সমান কত? 65 নি? 65 ডিগ্রি। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকাল সকালে তোমাদের ত্রিভুজের ক্লাস করাবো। আগামীকাল সকাল 8টায় ক্লাস করো, 8টা অথবা 8টা থেকে 8:30, 8টার প্রিপারেশন নিবে সবাই। 8টায় ক্লাস হবে আগামীকাল 8টায়। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 152 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের অনুপাত বৃহত্তম কোণটি কত? দুটি সন্নিহিত কোণের বৃহত্তম কোণ মানে 12 ডিগ্রি। হ্যাঁ, দুটি সন্নিহিত কোণের অনুপাত। এখন এটা হলো সন্নিহিত কোণ, সন্নিহিত সম্পূরক কোণ, সন্নিহিত সম্পূরক বলতে হবে। হ্যাঁ, সন্নিহিত পূরক কোণের অনুপাত আর একটা সন্নিহিত সম্পূরক কোণের অনুপাত। তো সন্নিহিত সম্পূরক হলে 180 ডিগ্রি আর সন্নিহিত পূরক হলে 90 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণ এর মান 180 ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে, কেমনে বুঝবেন? হ্যাঁ, 7x + 5x = 180, তাহলে 12x = 180। তাহলে x এর মান 180 ভাগ 12, 12 কে 12, 15, 60। বৃহত্তম 7, 15, 105। ওরে মারে, শরীর ব্যথা শুরু হয়ে গেছে। ওকে, পাশের চিত্রে, যে চিত্রটাতে এওসি 60 ডিগ্রি হলে বিওডি এরকম, এটা তো 60ই হবে, কারণ বিপ্রদীপ কোণ পরস্পর সমান হয়। কেন আজকে ইন করবো কেন? আর একটু পরে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে 4টি কোণ তৈরি হয়। আর 10 মিনিট। এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? অর্থাৎ সূক্ষ্ম কোণ বলে। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। হ্যাঁ,
90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। দেখো প্রশ্ন কি বলছে, পাশের চিত্রে এক্স এর মান কত হবে। এই সবগুলা কোণের মান কত, সবগুলা যোগ করলে কত, 180 না? তাহলে সরল কোণ সমান 180। সুতরাং 45 প্লাস 90 প্লাস 30 প্লাস 1 সমান 180। কত হয়? আমার অ্যাপসের খবর ভাই, শালারা তো টাউট। কনফিডেন্সের অ্যাপস বানাইছে আর ওয়েবসাইট বানাইছে, 10 লাখ টাকা নিয়েছে। আমার এত টাকা আমি কোথায় পাবো, এত টাকা কোথায় পাবো? দুটি লাইন এগে একে অন্যের থেকে 2 মিটার দূরত্ব সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অনেকের সঙ্গে মিলিত হবে কত মিটার দূরত্বে? এবার মিলিত হবে না, দেখি এবার মিলিত হওয়ার কোনো সুযোগই নেই। ঠিক আছে, শোনো তোমরা আমার সাথে যদি এই যে জুমে ক্লাস করতে না, জুমে অনলাইন জুম ইজ দ্য বেস্ট, কিন্তু জুমে তো এতজনের সাথে একসাথে কথা বললে গ্যাঞ্জাম বেঁধে যাবে। চিত্রে এক্স ওয়াই দুটো সমান্তরাল রেখা ছেদ করছে, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে এ আর বি এর কোন মান কত হবে বলো? 180 ডিগ্রি হবে। ভেরি সিম্পল। কীভাবে? কারণ আমরা জানি এইটা হচ্ছে অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ যোগ করলে সরল কোণ, এটাও বি কোণ, এ প্লাস বি সমান 180। টেন মিনিট স্কুলে আমি কেমনে ক্লাস নেব, আমার কি গনে? 10 মিনিট স্কুল তো আমার চেনে না। দেখো একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে পুরো কোণ কত? একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে পুরো কোণ কত ডিগ্রি হবে? তাহলে একটা কোণ 30, এর দ্বিগুণ 60, তাহলে এর পুরো কোণ কত? 60। এটা অ্যান্সার। একটা কোণের দ্বিগুণ 60। কোর্স ফি ভাই, বিশ্বাস করো আমার সাথে জুমে ক্লাস করবে ব্যাংক ম্যাথের, তোমার ভালো লাগবে, কারণ আমি জুমে খুব ভালো পড়াই। তোমাদের সাথে কথা বলতে পারি না তো, এই জন্যে এই লাইভ ক্লাসে তোমাদেরও হয়তো অনেকের ভালো লাগে না, আমারও মজা লাগে না। দেখো একটি ষড়ভুজের, আমাকে 10 মিনিট স্কুলে কে নিবে? একটি ষড়ভুজের সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি কত মনে পড়ে? ষড়ভুজ অন্তস্থ কোণের সমষ্টি n-2 ইন্টু 180। ষড়ভুজ মানে 6। স্যার 72 না? অ্যাডভান্স মানে ব্যাংক ম্যাথ। আমি অ্যাডভান্স ম্যাথ যেটাকে বুঝি সেটা হচ্ছে একদম ব্যাংক ম্যাথ।
একটি কোণের দ্বিগুণ 60, ধরি কোণটি x, cos x সমান 60, এর পুরো কোণ 60। ওকে, একটি বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের মান দেখা দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, একটি বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের মান এত হলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কি মনে পড়ে? বাহুর সংখ্যা কিভাবে বের করে? নতুন করে আমি নভেম্বরে, অক্টোবরের শেষ তো, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমি ব্যাংক ম্যাথের নতুন ব্যাচ নিব। একটি বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের মান 120 ডিগ্রি হলে অন্তঃস্থ কোণ মানে এটা, তাহলে আমরা জানি অন্তঃস্থ প্লাস বহিস্থ, এটা যদি অন্তঃস্থ 120 হয় তাহলে বহিস্থ 60, তাহলে বাহুর সংখ্যা 360 গুণন বমি করছে কেন? আজকে শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর ইনশাল্লাহ আগামীকাল সকালে 8টায় ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল সকাল 8টায়।